পরিবর্তন এর পরিবর্তনের উপর ডিপেন্ড করে, কারণ এ কে পছন্দ করে। দুনিয়ার নিয়ম, একে পছন্দ করছে, একে পছন্দ করছে। এবার এর একটা পরিবর্তন তোমার ওপর কিরকম প্রভাব ফেলবে এটাই বার করার। হাই, আমি রিজওয়ানা আক্তার। আমি আজ ক্লাস 11 এর জন্য একমাত্রিক গতি চ্যাপ্টারটি শুরু করছি। চ্যাপ্টারটি শুরু করার আগে প্রথমে আমাদের অবকলন অর্থাৎ ডিফারেন্সিয়েশন কি, এছাড়া ইন্টিগ্রেশন অর্থাৎ অন্তর্কলন বা অন্তর্কলন এই জিনিসটা কি, এই দুটো জিনিস কি সেটা আমাদের বুঝতে হবে। তো আজকের লেকচারে আমি শুধু অবকলন বা ডিফারেন্সিয়েশন এই জিনিসটা কি এবং কেন আমরা ব্যবহার করব এই বিষয়ে বোঝাবো। এর আগে আমি ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারটি সম্পূর্ণ পড়িয়েছি ইউটিউবে। তোমরা যদি পড়তে ইচ্ছুক হও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পড়তে পারো। তো শুরু করা যাক আজকের পড়া। দেখো, এখানে ছবি এঁকে রেখেছি। প্রথমে বলি তারপর বোঝাচ্ছি, তোমাদের জীবনের সঙ্গে কানেক্ট হবে এমন উদাহরণে দিচ্ছি। সেটা হচ্ছে এটা একজনের ছবি এঁকেছি, এটা একজনের ছবি এঁকেছি, এটা তোমার ছবি, এটা অন্য কারোর ছবি, তোমার বন্ধু বা বান্ধবী। তার ব্যবহারের পরিবর্তন, ছোট্ট একটা ব্যবহারের পরিবর্তন, ছোট্ট একটা ড্রাই মেসেজ বা কোল্ড মেসেজ, যেটা ইনস্টাগ্রামের ভাষাতে বলে অনেকে, তার ওই ছোট্ট একটা পরিবর্তন তোমার কিরকম পরিবর্তন করবে সেটা আমি বোঝাতে পারবো না এখন। সেটা তোমরা জানো তোমার কিরকম পরিবর্তন করবে। তার ছোট্ট পরিবর্তন তোমার মনের মধ্যে কি ছোট্ট পরিবর্তন ঘটাচ্ছে সেই বিষয়টাকে পরিমাপ করার জন্য আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশন বুঝবো। এবার মনের পরিবর্তন তো আর ম্যাথামেটিক্যালি সলভ করা সম্ভব নয়। তো ওই জিনিসটা এরকম যে ধরো সময়ের পরিবর্তন হলো, কিন্তু সময়ের ছোট্ট একটা সময়ের পরিবর্তন ঘটলো, এর ফলে এই এক্স এর কি পরিবর্তন ঘটবে সেইটা বোঝার জন্য একটা ম্যাথমেটিক্যাল টুল আসে, সেটা হচ্ছে অবকলন বা ডিফারেন্সিয়েশন। এটা লেখে কিভাবে? আচ্ছা, যখন একটা বড় পরিবর্তন হলো সময়ে, ধরো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, সেই সময়ে এক্স এর কি পরিবর্তন হলো? তুমি এমুক অবস্থায় বাড়িতে আছো, 1 ঘন্টা পর তুমি অন্য জায়গাতে আছো গেলে, তোমার যে স্মরণের পরিবর্তন, দূরত্ব বাদ দাও, স্মরণের পরিবর্তন যে ঘটলো 1 ঘন্টার সময়, এটাকে এভাবে লেখা হয়, এই সময়ের পরিবর্তনে এত স্মরণ এর পরিবর্তন ঘটলো। এবার যদি সময়ের পরিবর্তনটা খুব ছোট হয়, খুবই ছোট, স্মল চেঞ্জ, সময়ের ছোট্ট একটা পরিবর্তনের জন্য স্মরণের ছোট্ট কি পরিবর্তন ঘটবে সেইটাকে বের করার জন্য অবকলন বা ডিফারেন্সিয়েশন আসে। আরেকবার বলি, ঠিক যেমন তার একটা ছোট্ট পরিবর্তন তোমার মনের কিছু একটা ছোট্ট পরিবর্তন ঘটায়, সেই পরিবর্তনটা আমি পরিমাপ করতে পারবো না, তবে তার পরিবর্তনের জন্য তোমার পরিবর্তন ঘটছে, এটা তো ঠিক। এবার ওই রকমই সময়ের একটা ছোট পরিবর্তনের জন্য স্মরণের কি ছোট পরিবর্তন হবে, এর পরিবর্তনের প্রভাব এর উপর কি রকম পড়বে সেটাই আমরা ডিফারেন্সিয়েশন বা অবকলনে পড়বো। লেখে কিভাবে? যার পরিবর্তনের জন্য, ধর সময়ের পরিবর্তন হচ্ছে, তো ছোট পরিবর্তন সময়ে স্মরণের উপর কি প্রভাব ফেললো সেটা বার করবো এভাবে। এটাকে বলে কিভাবে? এক্স এর অবকলন সময়ের সাপেক্ষে। ধরো এটা হলো তুমি, এটা হলো সে, সে মানে তার ছোট পরিবর্তন তোমার কি পরিবর্তন ঘটলো, এটাই হলো অবকলন। বুঝতে পেরেছি? এবার এই এই গ্রাফটা দেখো, গ্রাফটা দেখার আগে এটা দেখো, সময় পরিবর্তন, স্মরণের পরিবর্তন, এই জিনিসটা হলো সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তন। এটাকে কি বলা হয়? বেগ। পড়েছো তোমরা? স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। এবার যদি পরিবর্তনের জন্য বেগের কত পরিবর্তন হয়েছে জানতে চাই, এটা তো লার্জ চেঞ্জ, যদি স্মল চেঞ্জ হতো, বেগের কত পরিবর্তন হচ্ছে জানতে চাইতো, তাহলে কিভাবে লিখতাম? কার পরিবর্তনের জন্য? সময়ের পরিবর্তনের জন্য। কার পরিবর্তন হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে। এই জিনিসটাকে কি বলা হয়? ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তাহলে বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগের কি পরিবর্তন হলো তা কে কি বলে? ত্বরণ বলে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? এটা পেলাম, এটা পেলাম, পেলাম তো? একমাত্রিক গতিতে এই জিনিসগুলো জানতে হবে, তাই এটা আমি বুঝিয়ে দিলাম। এবার লক্ষ্য করো, এই গ্রাফে
গ্রাফটা হচ্ছে এরকম। দেখে কি বুঝলাম? যে এক্স বাড়াচ্ছি কিন্তু ওয়াই এর কোনো পরিবর্তন ঘটছে না, ওয়াই কি আছে? ধ্রুবক আছে। এক্স অক্ষের সমান্তরাল গ্রাফের মানে কি হচ্ছে? এক্স বাড়াচ্ছি কিন্তু ওয়াই সে একই আছে। এক্স কোন দিকে বাড়ে? এইদিকে তো, কিন্তু উপর দিকে কিছু বাড়ছে কি? বাড়ছে না, তার মানে ওয়াই এখানে কি? ধ্রুবক। তো তোমাকে জিজ্ঞাসা করলো ওইভাবেই, মানে ম্যাথের ভাষাতে, মানে ফিজিক্সটাকে ম্যাথে কনভার্ট করলো, হ্যাঁ, যে এক্স এর পরিবর্তন ঘটানোর ফলে ওয়াই এর কিরূপ পরিবর্তন হবে বলো। কিরূপ পরিবর্তন হবে? এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে কি? পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন যদি না হয় তাহলে পরিবর্তন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কত কত বেরোলো? শূন্য। তাহলে এই যে গ্রাফটা আমি দেখছি, এই যে লেখচিত্রটা আমরা দেখছি, এই লেখচিত্রের ডিওয়াই বাই ডিএক্স, ডিডিএক্স অফ ওয়াই বা ডিওয়াই বাই ডিএক্স এভাবে বলে, সেটা কত বেরোলো? শূন্য বেরোলো। আর এই জিনিসটাকে কি বলা হয়? নতি। তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রে নতি শূন্য বেরোলো। এবার তোমরা আমাকে বলো এই দুটো লেখচিত্রের জন্য নতি কি রূপ হবে, মানে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? এটা দেখো। নতি মানে কি বললাম? এক্স এর পরিবর্তন ঘটাচ্ছি, এর ফলে ওয়াই এর কিরূপ পরিবর্তন ঘটবে এই লেখচিত্রে। তাহলে এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? কমেন্টে জানাও। লেখচিত্রটা কিরকম? এরকম। দেখো, লক্ষ্য করো, এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্ট দেখছি আমি, হলো এই পয়েন্টে কত এক্স বাড়িয়েছি, এক্স এতটা ছিল, তারপরে এক্স এখানে এলো, মানে এক্স ওয়ান এটা, এটা এক্স টু, মানে কি এক্স বাড়ালাম, এক্স বাড়িয়েছি, তাহলে এক্স এর পরিবর্তন কি? পজিটিভ। এক্স বৃদ্ধি ঘটিয়েছি মানে পজিটিভ, তাহলে এটা নিচে পজিটিভ হলো। এবার ওয়াইটাকে দেখো, এক্স যখন বাড়ালাম, লক্ষ্য করো, এক্স যখন বাড়িয়েছি, এখান থেকে এক্স এখানে গিয়েছি, ওয়াই কততে ছিল? এখানে ছিল, তাহলে ওয়াই এখানে বেড়েছে না? এক্স বাড়িয়েছি, ওয়াইও বেড়েছে, তাহলে ওয়াইটাও পজিটিভ। তাহলে কি হবে? নতি এখানে ধনাত্মক। বুঝতে পেরেছো কি? এক্স বাড়িয়েছি, তার সাথে সাথে ওয়াইও বেড়েছে, এক্স এর বৃদ্ধি ঘটেছি, ওয়াই এরও বৃদ্ধি ঘটেছে, তাহলে কি নতি কি হলো? ধনাত্মক বেরোলো। এখানকার নতি কি হবে? লক্ষ্য করো, এই পয়েন্টটা, এই পয়েন্ট এক্স এখানে ছিল ধরো এক্স ওয়ান, এই পয়েন্ট এলো এক্স টু, হ্যাঁ, এক্স ওয়ান থেকে এক্স টু গেল, এখানে ওয়াই ছিল এই পজিশনে, যখন এক্স টু তে গেলাম তখন ওয়াই কত? এই পজিশনে, তাহলে কি হলো? ওয়াই নেমেছে না? তাই ডিওয়াই বাই ডিএক্স এর উপরে নেগেটিভ, নিচে পজিটিভ, তাহলে কি হবে? নতি, নতি ঋণাত্মক। তাহলে নতি দেখবার জন্য আমাকে কি করতে হয়? যদি ওয়াই এক্স লেখচিত্র দেওয়া থাকে, আমরা কি দেখবো? এক্স এর বৃদ্ধি ঘটিয়ে বা এক্স এর পরিবর্তন ঘটিয়ে ওয়াই এর কিরূপ পরিবর্তন ঘটছে সেটা আমরা গ্রাফ দেখে বুঝতে পারবো, ধনাত্মক নতি নাকি ঋণাত্মক নতি নাকি নতি শূন্য। লেখচিত্র কিভাবে আমরা দেখে বুঝবো সেটা বোঝাতে পারলাম, অবকলন জিনিসটা কি সেটা বোঝাতে পেরেছি। এবার অবকলন বুঝে তো গেলাম, এবার যখন একমাত্রিক গতি পড়বো বা ফিজিক্সে যে যে চ্যাপ্টার গুলো আমরা পড়বো সব জায়গাতেই অবকলন আমাদের কাজে লাগবে। তার জন্য কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করবে, মনে থেকে যাবে, এখনই মুখস্থ করার উপর চাপ নেওয়া দরকার নেই। এখানে আমি চারটা ফর্ম লিখে রেখেছি, এই ফর্মগুলো তোমাদের মনে রাখতে হবে, খাতাতে অবশ্যই নোট করবে। প্রথম কি দেখো, ডিডি এক্স অফ ওয়াই, মানে এক্স এর পরিবর্তনের ফলে এই ধ্রুবক পদটির কিরকম পরিবর্তন হবে। লেখায় আছে ধ্রুবক, বা ইংরেজিতে যদি লেখা থাকে কনস্ট্যান্ট, তার মানে কি এক্স পরিবর্তন তুমি করো, এর কোনো রকম পরিবর্তন হবে না, তার ব্যবহারের কিছু পরিবর্তন হোক, তুমি যেমন ছিলে তুমি তেমনই আছো, তুমি কনস্ট্যান্ট, তুমি ধ্রুবক, তোমার পরিবর্তন কি? শূন্য। সে যতই পরিবর্তন ঘটাক নিজের মধ্যে, তোমার পরিবর্তন শূন্য, তার প্রভাব তোমার উপর পড়ছে না। তাহলে এখানে কি হবে? উপরে শূন্য, নিচে এই যতই পরিবর্তন করুক আলটিমেটলি অবকলন শূন্য হবে। বুঝতে পারছি? এর আগে বোঝালাম, আবার একবার বলে দিলাম। এবার এটা তো, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে, এক্স এর পরিবর্তন ঘটাচ্ছি, এক্স টু ডি পাওয়ার এন এর কিরূপ পরিবর্তন ঘটবে। এই ছোট্ট একটা ফর্ম, এর মানেই হচ্ছে ওই কথাটা, যে এক্স এর পরিবর্তন ঘটানোর ফলে এক্স টু ডি পাওয়ার এন এর কিরকম পরিবর্তন ঘটবে। এটাকে সহজ ভাষায় কি বলবো? ডিডি এক্স অফ এক্স টু ডি পাওয়ার এন বা ডি এক্স টু ডি পাওয়ার এন বাই ডি এক্স।
বা ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু এক্স। অনেক কথা পড়ে দিলাম, অত কথা মনে রাখতে হবে না, জাস্ট এটা মনে রাখবে এক্স এর পরিবর্তনের জন্য এর কিরকম পরিবর্তন হবে এটা আমরা লক্ষ্য করবো। আর অবশ্যই নিচে যদি এক্স থাকে এটাও এক্সই থাকবে, তবে এই ফর্মুলাটা কাজে লাগবে। ফর্মুলাটা কি? এর মাথাতে যেটা রয়েছে সেটাকে পাশে নিয়েছো, এন আছে এনটাকে পাশে নিয়ে, পাশে নিয়ে এলে কার পাশে? এক্স এর পাশে এক্স ছিল। এবার এর মাথা থেকে শূন্য করে দিলে তো হবে না, এর মাথাতে এন ছিল, যেহেতু এটাকে পাশে নিয়ে এলাম, এক বিয়োগ করে দেবো। এটা হলো ফর্মুলা। এক্স টু দি পাওয়ার এন এর অবকলন করলে কি হয়? এনটার পাশে চলে আসে, আর এক্স এর মাথাতে এন ছিল সেটা এন থেকে এক বিয়োগ হয়ে যায়। এবার একটা উদাহরণ দিয়ে বোঝা তাহলে বুঝতে পারবে। ধরো তোমাকে দিল এটা, তোমরা আগে করো তারপর আমারটা দেখবে। কি বলেছে? এক্স এর পরিবর্তনের জন্য এক্স টু দি পাওয়ার 5 এর কিরকম পরিবর্তন হবে। কি লিখবো? এর মাথাতে 5 আছে, 5টাকে পাশে নিয়ে এলাম, তার পাশে এক্স এর পাশে। এবার এক্স এর মাথাতে 5 ছিল, 5 থেকে 1 বিয়োগ করে দাও, কত হবে? এটাই হবে তোমার উত্তর। সহজ জিনিস, বুঝতে পারছো? এবার এটাকে বলা হয়, মানে এক্স এর সাপেক্ষে আমি অবকলন করছি কার? এ প্লাস বি মাইনাস সি। যোগ বিয়োগ থাকলে আমি সবাইকে এক এক করে অবকলন করব। কিরকম? প্রথমে আমি এ কে অবকলন করব এক্স এর সাপেক্ষে, মাঝে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নই রাখলাম। বি কে অবকল করলাম এক্স এর সাপেক্ষে, তারপর সি কে অবকল করব এক্স এর সাপেক্ষে। মাঝখানে যা চিহ্ন ছিল সেই চিহ্নগুলোকে আমি রেখে দিলাম। উদাহরণ দিচ্ছি, কি হবে? আমি কি করব? প্রথমে এটাকে অবকলন করব, তারপর এটাকে, তারপর এটাকে। লেখো। করলাম, করলাম, করলাম। এবার করো। এটা অবকলন করলে কি হবে? ফর্মুলা বসাও, 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 3 প্লাস এটা 3 পাশে চলে আসবে, এক্স এর মাথাতে 3 মাইনাস 1 2, 2 পাশে চলে আসবে, এক্স এর মাথাতে 2 মাইনাস 1 কত হবে? 1। তাহলে এই হলো তোমার উত্তর। বুঝতে পারলে? বুঝতে না পারলে আরেকবার দেখো, কারণ এটা তো ভিডিও, এটা তুমি বারবার রিওয়াইন্ড করে দেখতে পারবে। ঠিক আছে, এবার এটা দেখো, এটাকে বলা হয় প্রোডাক্ট রুল, বা তোমার গুণ হলে, গুণের ফর্মে যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অবকলের ফর্মুলাটা বসাবো সেটা। আমি উপরগুলো মুছে দিচ্ছি। কি করবো? গুণের ফর্মে আছে, প্রথমে একজনকে অবকল করব, প্রথম জনকে করলাম, পাশের জনকে করি নাই, পাশের জনকে পাশেই রেখে দিলাম, তারপর প্লাস চিহ্ন দেবো। গুণ হলে প্লাস হবে, হ্যাঁ, প্লাস চিহ্ন দেবো মাঝে। এবার কাকে অবকল করিনি তাকে করব এক্স এর সাপেক্ষে, করলাম, এবার এ কে পাশে রাখলাম। এই হলো ফর্মুলা গুণ যদি থাকে সেই জন্য। এবার একটা উদাহরণ দিই। কি আছে দেখো, 5 এক্স স্কোয়ার, কি আকার আছে? 5 একটা আর এক্স স্কোয়ার একটা, গুণ আকারে আছে। তাহলে কি করব? একজনকে পাশে রাখবো, 5 কে পাশে রাখলাম, একজনকে অবকল করবো এক্স এর সাথে, মাঝে প্লাস চিহ্ন দেবো। এবার যাকে পাশে রেখেছিলাম তাকে অবকল করব, আর এক্স স্কোয়ারকে পাশে রাখবো। এবার এটা ফর্মুলা আমরা জানি কি, মাঝখানে এইটাকে পাশে রাখবো আর 2 মাইনাস 1 করবো, এক্স হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার রাখলাম। এবার লক্ষ্য করো, এটা কি 5টা কি ধ্রুবক পদ, তো তাহলে এক্স এর পরিবর্তন ঘটালে 5 এর কি কোনো পরিবর্তন হবে? হবে না, তাহলে এটা শূন্য হয়ে গেল, তাহলে এই পুরো টার্মটাই শূন্য হয়ে গেল। তাহলে উত্তর কত বেরোলো? 10x। তাহলে ফর্মুলাটা বললাম যে কি হবে, ফর্মুলাটা কি রকম হবে, তার উপর একটা অঙ্ক করে দিলাম। আশা করবো এই ফর্মুলাটা তোমাদের মনে থাকবে, বা বারবার প্র্যাকটিস করবে, অটোমেটিকলি তোমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, এরপর আরো আছে। এবার দেখো, ভাগ আকারে আছে, অবকল করছি এ বাই বি কে। তাহলে আমি কি করবো? প্রথমে গুণের মতোই করব, প্রথমে আমি বি কে রাখবো, উপরে লবকে আগে অবকল করব, করলাম। এবার গুণের ক্ষেত্রে মাঝখানে যোগ হচ্ছিল, ভাগের ক্ষেত্রে মাঝখানে বিয়োগ হবে, মনে থাকবে। এবার যাকে অবকল করিনি তাকে করব, আর পাশের জনকে পাশে রাখবো। এক্সট্রা আর একটা জিনিস হবে, সেটা হবে হরে, এটা তো লব গেল, হরে এই যে হরটা ছিল তার স্কোয়ার হয়ে যাবে। গুণের ক্ষেত্রে লব হরের কোনো ব্যাপার ছিল না, তাই ফর্মুলাটা সহজ ছিল।
ভাগের ক্ষেত্রে যেহেতু উপরে লব নিচে হর আছে, তাই যে অবকলনের ফলে যে রেজাল্টটা আসবে সেটাতেও লব হর এরকম থাকবে, এটুকু মনে থাকবে। গুণের ক্ষেত্রে যোগ হচ্ছিল, ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, লবে বিয়োগ হবে, নিচে হর যেটা প্রশ্নে ছিল সেটার স্কোয়ার আকারে আমরা লিখে দেবো। এবার আমি একটা উদাহরণ দিই। লক্ষ্য করো এখানে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার 5 আছে, মানে এ বাই বি এর টার্মসে দেখছি, অবকল করছি, অবকলের অপারেটর কি ডিডি এক্স। এটা দেখলে বুঝতে পারবে আমাকে অবকলন বা ডিফারেন্সিয়েশন করতে বলছি। ফর্মুলাতে বসাও। প্রথমে কি করব, লবকে অবকল করব, পাশে হরটাকে লিখলাম, মাইনাস যাকে অবকল করিনি তাকে করব, পাশে এটাকে লিখলাম, নিচে হরের স্কোয়ার। এবার করো, এটা কত হবে, এটা শূন্য হয়ে যাবে, আর নিচে 25, তাহলে কত হবে 2x/5 হবে তোমার উত্তর। আশা করবো বুঝতে পেরেছো। আমি এটা স্পিডে করলাম, তোমাদের মনে হবে এত স্পিডে করছো কি হবে, তোমরাও পারবে স্পিডে করতে। ফর্মুলাতে বসা, বারবার করো, তোমাদেরও হাতে স্পিড চলে আসবে। তাহলে ভাগ হয়ে গেল। এরপরে আর দুটো স্পেশাল কেস করাবো, তারপরে চেন রুল পড়াবো। অবকল করছি কাকে, e⁴x কে। এ হচ্ছে ঢিট, মানে জেদ খুব, মানে এ কখনোই এ যা ছিল তাই থাকবে। আমি এক্স এর একটা পরিবর্তন ঘটালাম, e⁴x এর কিরকম পরিবর্তন হবে এটা জানতে চাইছি তো। e⁴x এর এরকমই থেকে যাবে, তাহলে অবকল করলে কি আসবে উত্তর। উদাহরণ দিয়ে একটা কি হবে, যা ছিল, যাকে অবকল করছি সে বসে পড়বে এরকম, বুঝতে পারছি। এবার চেন রুল লাগবে, চেন রুলটা আমি না বুঝলে তোমরা বুঝতে পারবে না, তবুও একটু চেষ্টা করছি বোঝানো। দেখো 5x, e⁴5x, আমরা ফর্মুলা কি পড়েছিলাম, e⁴x থাকলে e⁴x হয়ে বসে যাবে। এবার এখানে e⁴x তো নয়, 5x আছে, তাহলে এই পুরোটার অবকল আমি লিখে দিলাম। কিন্তু আমি পড়েছি কি, এক্স থাকলে তবে e⁴x হয়, কিন্তু এখানে 5x আছে, তাই 5x বসিয়ে দিলাম, কিন্তু পড়েছি তো এক্স, তাহলে 5x এর আবার একটা অবকল করতে হবে আমাকে। কত হবে, ফর্মুলাটা বসাচ্ছে, এটা কি হবে 0 হবে, 5 হলো, এটা পাশের গুণ করতে, এটা এরকম হতো, e⁻10x ddx অফ, সেম প্রসেস, কি করতাম, বসিয়ে দিতাম e⁻10x কে, এবার 10x কে আবার আমরা অবকল করব, কত বেরোবে, 10 বেরোবে। এটা হলো আমার উত্তর। তাহলে e⁻x এর অবকল e⁻x ই হবে। অবশ্যই দেখতে হবে কার সাপেক্ষে বলেছে, এক্স এর সাপেক্ষে বলেছে, বুঝতে পারলে। এক্স মানে ন্যাচারাল লগ এক্স, এর অবকলনের জন্য উত্তর আসে 1/x, এটা যেটা থাকে সেটা 1/x হয়ে যায়। এই ফর্মুলাগুলো খাতাতে লিখে নাও, বারবার প্র্যাকটিস করবে, তোমাদের হয়ে যাবে। আশা করবো যতদূর পর্যন্ত পড়ালাম আজকে সবগুলোই তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা খাতাতে নোট করেছো। না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে নোটসের জন্য। বেশ, এবার আমরা লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কনফিউজিং একটা ফর্ম পড়বো, সেটা হচ্ছে চেন রুল। চেন রুলটা কিভাবে করবো লক্ষ্য করো, এক্স এর সাপেক্ষে অবকল করছি এ কে, এটাকে আমরা এইভাবে লিখবো, এটা কেন লিখলাম এভাবে, লেখার কারণ হচ্ছে এ বি এর উপর নির্ভরশীল, আর বি নির্ভর করে এক্স এর উপর, ঠিক আছে, এ নির্ভর করে বি এর উপর, বি নির্ভর করে এক্স এর উপর, ঠিক তুমি যেমন নির্ভর করো তার উপর,
সে আবার নির্ভর করে অন্য কারোর উপর। এবার তুমি সেই অন্য কারোর উপর কিরকম ভাবে নির্ভর করছো সেটা এখানে বার করো। তুমি তোমার পরিবর্তন এর পরিবর্তনের উপর ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে? পছন্দ করো বলে। কিন্তু তার পরিবর্তন এর পরিবর্তনের উপর ডিপেন্ড করে, কারণ একে পছন্দ করে। দুনিয়ার নিয়ম, একে পছন্দ করছে, একে পছন্দ করছে। এবার এর একটা পরিবর্তন তোমার উপর কিরকম প্রভাব ফেলবে এটাই বার করার। কল্পনা করো তুমি হচ্ছে এটা হচ্ছে তোমার প্রিয়, এটা হচ্ছে বি এর প্রিয়। তোমার পরিবর্তন তোমার প্রিয়ের পরিবর্তন এর উপর নির্ভর করে। তোমার প্রিয়ের পরিবর্তন তার প্রিয়ের পরিবর্তনের উপর নির্ভর করে। এবার কিরকম পরিবর্তন ঘটছে, যদি পজিটিভ সিগন্যাল দেয় নেই তো বুঝতে পারছো তোমার কি হবে, হার্ট ব্রেক হবে। যদি নেগেটিভ সিগন্যাল দেয় তাহলে আর যাবে না, বুঝতে পারছো। তাহলে তোমার তুমি খুশি 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 হবে খুব। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে বিয়ের পরিবর্তন এর জন্য তোমার কিরূপ পরিবর্তন হবে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। এটা হলো মূল বিষয়। এবার এটাকে বার করার জন্য কি করতে হবে? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, প্রথমে তুমি এইটা দেখো, এর পরিবর্তনের জন্য বা তোমার প্রিয়ের পরিবর্তনের জন্য তোমার কিরকম পরিবর্তন হচ্ছে সেটা বার করো, গুণ করো। কার সাথে গুণ করবে? এরপর দেখবে বি এর প্রিয়ের পরিবর্তনের জন্য বি এর কিরকম পরিবর্তন ঘটছে সেটা কিভাবে লিখবে, যে গুণ করে দেবে। গুণ করলে তোমার বেরিয়ে যাবে এই এক্স এর পরিবর্তনের জন্য এ বা তোমার কিরকম পরিবর্তন হবে। এটা হলো চেন রুল, এর বেশি কিছু না। বোঝাতে পারলাম উদাহরণ দিয়ে? আশা করবো বোঝাতে পেরেছি। এবার উদাহরণ দিয়ে, মানে অঙ্কের উদাহরণ দিয়ে লক্ষ্য করো। এটা হলো তোমার অঙ্ক। অঙ্ক দেখবে, দেখে তোমার মাথাতে ক্লিক করবে যে এটা হলো তোমার তোমার প্রিয় এবং তোমার প্রিয়ের প্রিয়র ঘটনা। কিভাবে করবো? তুমি কোনটা এখানে? তুমি হচ্ছে যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে তুমি। হ্যাঁ, প্রশ্ন কি করেছে? এর পরিবর্তন জিজ্ঞেস করেছে, মানে তোমার পরিবর্তন জিজ্ঞেস করেছে। হলো তুমি। লাস্টে কার পরিবর্তনের উপর নির্ভর, মানে তার পরিবর্তনের জন্য জিজ্ঞেস করেছে কি, মানে তোমার প্রিয়ের প্রিয়। টি, তোমার প্রিয় কোনটা? দেখো, তোমার প্রিয় হচ্ছে ব্যাসার্ধ। আর এখানে মূল বিষয়বস্তু হচ্ছে তুমি কোনটা, তোমার প্রিয় কোনটা, তোমার প্রিয়ের প্রিয় কোনটা। তুমি হচ্ছে তোমার প্রিয় আর এগুলোই তোমাকে মানে বুঝে নিতে হবে। যেরকম ভাবে তুমি বুঝে নাও তোমার প্রিয় কে হবে, ঠিক সেরকম অঙ্ক দেখে তোমাকে বুঝে নিতে হবে এখানে প্রিয় কে হবে, প্রিয়ের প্রিয় কে হবে। এবার অঙ্কটা করছো না কি, এবার তুমি কার উপর ডিপেন্ড করো? কার উপর? প্রিয়ের উপর। প্রিয় কার উপর? তার প্রিয়ের উপর। প্রিয় প্রিয় মানে কি, এটা কি টি, আর প্রিয়কে আর, তুমি এ। বার করো এবারে কিভাবে লিখবো, মনে পড়ছে? এখনই তো করালাম। ফর্মুলা বুঝে গেছি। এবার আসল বিষয়বস্তু হলো আমাকে মানগুলো পুট করা। এটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে কি ক্ষেত্রফল। হ্যাঁ, এটা ক্ষেত্রফল অবশ্যই। তার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল। ব্যাসার্ধ করে দিয়েছে এটা। তো ব্যাসার্ধ জায়গাতে প্রথমে আমি বসিয়ে দিই কত, 4t²। ঠিক আছে, এই জায়গাতে কি বসাবো? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বসালাম। তোমরা বলবে এটাকে কেন রেখে দিলাম না, আমি কেন πr² লিখলাম? দেখো, তুমি নির্ভর করছো তোমার প্রিয়ের উপর, মানে আর এর উপর।
এ আর এর উপর নির্ভর করছে, আর এর একটা ছোট্ট পরিবর্তন এর মধ্যে একটা পরিবর্তনের সৃষ্টি করবে। তাহলে এ চাইবে তাকে ডিফাইন করতে আর এর টার্মসে, মানে এ এমন একটা ফর্মে ধরা দেবে যে ফর্মে আর থাকবে, মানে তার পিওর থাকবে। সেটা কি? পাই আর স্কোয়ার। এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার এখানে লিখে দেবে। এবার ডি আর বাই ডিটি, আর টি এর উপর নির্ভরশীল। তাহলে আর এমন ভাবে ধরা দেবে সে যে ফর্মে, সেই ফর্মে টি থাকবে। সে ফর্মটা কি? প্রশ্ন দিয়ে দেওয়া আছে 4t স্কোয়ার, বসিয়ে দিলাম। এবার কষো। এটার জন্য প্রোডাক্ট রুল ইউজ করো, এটার জন্য প্রোডাক্ট রুল ইউজ করো। কিভাবে করবে? এটা তো শূন্য হয়ে যাবে, তাই এটাকে আমি মুছে দিচ্ছি, যেহেতু পায় কি ধ্রুবক। এবার এটা করো, এটা হয়ে গেল এই জিনিসটার জন্য। এবার এই জিনিসটার জন্য করো, এটা দেখবে তুমি পাবে 4 পরে থাকবে। এবার করো এখানে, তারপরে 4-এর আবার অবকলন হবে, যেহেতু 4 ধ্রুবক তাই শূন্য হয়ে যাবে। এবার করো এখানে 2 পাই আর হবে এখানে, আর ওখানে কি হবে 4 ইন্টু 2t। এবার করো 2 পাই আর ইন্টু 8t। এবার গুণ করে যেটা আসবে সেটা হবে তোমার উত্তর। তো আশা করবো এই প্রোডাক্ট রুলটা তোমরা বুঝতে পেরেছো। কিচ্ছু না, শুধু তুমি, তোমার প্রিয়, তোমার যাকে পছন্দ করো সে, এবং তুমি যাকে পছন্দ করো সে যাকে পছন্দ করে, এই তিনজনের থ্রি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল লাভ স্টোরির একটা কাহিনী, যে কাহিনীতে তোমাদের অঙ্ক দিলে বুঝে নিতে হবে তুমি কোনটা, সে কোনটা, তার সে কোনটা। তারপরে আমরা ফর্মুলাতে বসিয়ে অঙ্কটা করব, অঙ্কের উত্তর আমার বেরিয়ে যাবে। তো এই লেকচারটা আমি অনেক ভাবে জেনজি, যেরকম জেনজিরা যেভাবে বুঝবে সেরকম ভাবে বুঝিয়েছি। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কিছু করার নেই, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আমরা। আমি সরি, আমরা বলছি যে পড়তে থাকো, বেস্ট অফ লাক। এরপরে এটার অবকরণ তো হয়ে গেল কমপ্লিট। কিছু হোমওয়ার্ক দেবো, করবে, সেটা টেলিগ্রামে দেবো। এরপর আমি অন্তর্কলন বা অন্তর্কলজ করবো, ইন্টিগ্রেশনটা বোঝাবো শর্ট আকারে। কারণ অঙ্ক তো অনেক ভাস্ট আছে, অনেক বড় আছে, কিন্তু ফিজিক্সের জন্য যা প্রয়োজন তাই আমি শুধু জাস্ট অবকরণটা বুঝিয়ে দিলাম। এরপর একমাত্রিক গতিতে এটা কিভাবে ব্যবহার হবে, কিভাবে অ্যাপ্লাই হবে, সেটা চ্যাপ্টার যখন এগোবে তখন তোমরা বুঝতে পারবে। তার জন্য এই লেকচারটা অবশ্যই মনোযোগ সহকারে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ পরে তখন যখন একমাত্রিক গতি করতে যাবে তখন মনে হবে যে আমি কিছু পারছি না। বারবার বলছি, এটা ভালোভাবে লক্ষ্য করো, আমার কাছে করো বা যেখানে করো, করো। বেস্ট অফ লাক।